হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস। আই হোপ তোমরা সবাই ভালো রয়েছো, সুস্থ রয়েছো। এনিওয়েজ, আজকের ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 5-এর দ্য রেবেল পোয়েট অর্থাৎ বিদ্রোহী কবি নামক লেসনটিকে নিয়ে ডিটেলে আলোচনা করব। গল্পটির বা লেসনটির লাইন বাই লাইন বাংলায় অর্থ তো জানবো এই লেসনটিতে ব্যবহৃত হওয়া বেশ কিছু ইম্পর্টেন্ট বা ডিফিকাল্ট ইংলিশ ওয়ার্ডের বেঙ্গলি মিনিং। নট অনলি দ্যাট, এই লেসনে বেশ কিছু ইম্পর্টেন্ট গ্রামাটিক্যাল কনসেপ্ট যেটা তোমাদের হায়ার ক্লাসে কাজে লাগতে পারে, সেই গ্রামাটিক্যাল কনসেপ্টগুলো সম্পর্কেও কিন্তু অল্প করে ছোট্ট করে একটু আইডিয়াস নিয়ে নেবো। এবং গল্পটির পুরোপুরি পড়া শেষ হয়ে গেলে আমরা এই গল্প থেকে আসতে পারে বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনও তোমাদের জন্য দিয়ে দেবো, যাতে এই প্রশ্নগুলো তোমরা যদি বাড়িতে প্র্যাকটিস করো তাহলে এই গল্প থেকে যেরকমভাবেই প্রশ্ন আসুক না কেন উত্তর তো তোমরা দিতেই পারবে। নট অনলি দ্যাট, এই লেসনটিকে নিয়ে তোমাদের কারোর কোনো রকমের ডাউট বা কনফিউশন কিন্তু আর থাকবে না। তাই আই হোপ যে এই লেসনের শেষে যে প্রশ্নগুলি তোমাদের জন্য দেওয়া হবে সেই প্রশ্নগুলো তোমরা একটু বাড়িতে প্র্যাকটিস করবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে ক্লাসটি আমরা শুরু করে দিই, ক্লাস 5-এর দ্য রেবেল পোয়েট বিদ্রোহী কবি। তাহলে শুরু করে দেওয়া যাক দ্য রেবেল পোয়েট অর্থাৎ বিদ্রোহী কবি। প্রীতম ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 5, অর্থাৎ প্রীতম হলো ক্লাস 5-এর একজন ছাত্র। হি রিটার্নস হোম ফ্রম স্কুল অল এক্সাইটেড। ভীষণই উত্তেজিত হয়ে সে একদিন স্কুল থেকে বাড়ি ফিরল। এক্সাইটেড এটি একটি অ্যাডজেক্টিভ যার অর্থ উত্তেজিত অবস্থা। হি ফাইন্ডস হিজ ফাদার রিডিং আ নিউজ পেপার। সে এসে দেখলো যে তার বাবা বাড়িতে বসে খবরের কাগজ পড়ছেন। এরপরে আমাদের আসল টেক্সটটা শুরু হচ্ছে এবং নোট করো পুরো টেক্সটটা আমরা একটি কনভারসেশনের ফর্মে পাবো। এই ধরনের রাইটিং স্কিলও কিন্তু ভবিষ্যতে উঁচু ক্লাসে তোমাদেরকে করতে হবে, যাকে আমরা ডায়ালগ রাইটিং বলবো। বেসিক্যালি এটি একটি কনভারসেশনের ফর্ম বা ডায়ালগের ফর্মে পুরো গল্পটা কিন্তু আমাদের কাছে প্রেজেন্টেড হচ্ছে। প্রীতম বলছে তার বাবাকে, ফাদার গেস হোয়াট হ্যাপেন টুডে। প্রীতম তার বাবাকে দেখেই বলল যে বাবা অনুমান করো তো যে আজকে কি হয়েছে। ফাদার অর্থাৎ প্রীতমের বাবা বলছেন, হোয়াট ডিয়ার, কি হয়েছে বাছা। প্রীতম বলছে, আওয়ার টিচার হ্যাজ আস্কড আস টু সিং আ প্যাট্রিয়টিক সং অন দ্য রিপাবলিক ডে। প্রীতম উত্তর দিচ্ছে, আমাদের শিক্ষিকা আজকে আমাদেরকে প্রজাতন্ত্র দিবসে একটি দেশাত্মবোধক গান গাইতে বলেছেন। রিপাবলিক ডে প্রজাতন্ত্র দিবস এবং প্যাট্রিয়টিক সং বলতে বোঝায় দেশাত্মবোধক গান। ফাদার বলছেন, হুইচ সং আর ইউ গোয়িং টু সিং সান। বাছা তাহলে ওই দিন তুমি কোন গানটি গাইবে। প্রীতম উত্তর দিচ্ছে, ম্যাম সাজেস্টেড দ্যাট উই শুড সিং কারার ওই লৌহ কপাট। প্রীতম উত্তর দিচ্ছে যে প্রীতমের স্কুলের টিচার অর্থাৎ ম্যাম প্রীতমদেরকে পরামর্শ দিয়েছেন বা প্রস্তাব দিয়েছেন যেন প্রীতমরা কারার ওই লৌহ কপাট গানটি গায়। ফাদার বলছেন, ডু ইউ নো হু হ্যাজ রিটেন দ্য সং প্রীতম। বাবা এবার প্রীতমকে ডেকে বলছেন, প্রীতম তুমি কি জানো এই গানটি কে লিখেছেন। প্রীতম উত্তর দিচ্ছে, নো ফাদার, না বাবা। ফাদার বলছেন অর্থাৎ প্রীতমের বাবা বলছেন তারপরে, হি ইজ আওয়ার গ্রেট পোয়েট কাজী নজরুল ইসলাম, দ্য অথর অফ দ্য ফেমাস পোয়েম বিদ্রোহী। বাবা উত্তর দিচ্ছেন যে তিনি হলেন আমাদের মহান কবি কাজী নজরুল ইসলাম, যিনি বিখ্যাত কবিতা বিদ্রোহীর লেখক। দেখো এখানে কাজী নজরুল ইসলামের পরে কমা দিয়ে দ্য অথর অফ দ্য ফেমাস পোয়েম এই শব্দগুচ্ছ বা ফ্রেজটিকে ব্যবহার করা রয়েছে। একে বলা হয় নাউনের অ্যাপোজিশনের কেস, অর্থাৎ এখানে এই বাক্যতে কাজী নজরুল ইসলাম একটি নাউন অর্থাৎ একজন ব্যক্তির নাম, তার পরের শব্দগুচ্ছ একটি ফ্রেজ যেটাকে আমরা বলছি সেটা কিন্তু একই ব্যক্তিকে বোঝাচ্ছে, অর্থাৎ কাজী নজরুল ইসলামকেই বোঝাচ্ছে। এই ধরনের ব্যবহারকে আমরা জেনে নেব কি নামে, না নাউনের অ্যাপোজিশনের কেস হিসেবে। প্রীতম বলছে, উইল ইউ টেল মি মোর অ্যাবাউট হিম। প্রীতম তার বাবাকে জিজ্ঞাসা করছে যে তুমি কি ওনার ব্যাপারে আমাকে আরও কিছু বলবে। ফাদার অর্থাৎ বাবা বলছেন, হি ওয়াজ বর্ন অ্যাট আ টাইম হোয়েন ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। তার জন্ম হয়েছিল এমনই এক সময় যখন ভারত ছিল ব্রিটিশ শাসনের অধীন। Through his writings, he inspired the Indian youth to boldly fight for freedom. তার লেখনীর মাধ্যমে তিনি ভারতের যুব সম্প্রদায় বা যুব সমাজকে অনুপ্রাণিত করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতার জন্য দৃঢ়ভাবে সংগ্রাম করবার জন্য। দেখো এখানে ইন্সপায়ার্ড কথাটির মানে হচ্ছে অনুপ্রেরণা দেওয়া বা অনুপ্রাণিত করা। ইন্ডিয়ান ইউথ অর্থাৎ ভারতীয় যুব সমাজ, বোল্ডলি মানে হচ্ছে দৃঢ়ভাবে, অ্যান্ড ফাইট মানে লড়াই করা, এবং ফ্রিডম মানে স্বাধীনতা। অর্থাৎ ভারতের যুব সমাজ
কাজী নজরুলের লেখনীর দ্বারা ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছিল ব্রিটিশদের অত্যাচার, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বুক চিতিয়ে দৃঢ়ভাবে যুদ্ধ করবার জন্য, তাদের স্বাধীনতা ছিনিয়ে নেবার জন্য। প্রীতম বলছে, ওয়েন ওয়াজ হি বর্ন ফাদার? বাবা, ওনার জন্ম কবে হয়েছিল? বাবা উত্তর দিচ্ছেন, হি ওয়াজ বর্ন অন 24th May 1899 ইন দ্য ভিলেজ অফ চুরুলিয়া। বাবা উত্তর দিচ্ছেন যে চুরুলিয়া নামক গ্রামে 1899 সালের 24শে মে তার জন্ম হয়েছিল। দিস ওয়াজ নিয়ার আসানসোল ইন দ্য বারডোয়ান ডিস্ট্রিক্ট অফ আনডিভাইডেড বেঙ্গল। তিনি আরও বলছেন যে এই চুরুলিয়া নামক গ্রামটি তৎকালীন আসানসোলের কাছে ছিল, যেটা বর্ধমান জেলায় অবিভক্ত বাংলায় ছিল। অর্থাৎ অবিভক্ত বাংলার বর্ধমান জেলায় আসানসোলের কাছে ছিল চুরুলিয়া নামক গ্রামটি। অ্যাজ আ চাইল্ড হি ওয়াজ অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার। বাবা আরও বলে চললেন, তিনি বললেন যে অ্যাজ আ চাইল্ড অর্থাৎ শৈশবে হি ওয়াজ অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার। কাজী নজরুল ইসলাম আকর্ষিত হয়েছিলেন লোকনাটকের দ্বারা। অ্যান্ড লেটার এবং পরবর্তীকালে রোট, তিনি লিখেছিলেন মেনি ফোক প্লেজ, বেশ কিছু লোকনাটক, লাইক যেমন দাতাকর্ণ অ্যান্ড কবি কালিদাস। অর্থাৎ দাতাকর্ণ এবং কবি কালিদাস হল কাজী নজরুল ইসলামের লেখা দুটি লোকনাটিকা। প্রীতম বলছে, দ্যাট ইজ ইন্টারেস্টিং, খুবই আগ্রহজনক তো বিষয়টি। বাবা বলছেন, ইন 1910 অর্থাৎ 1910 সালে নজরুল মেট দ্য রেভলিউশনারি নিবারণ চন্দ্র ঘটক হু ওয়াজ হিজ টিচার। অর্থাৎ 1910 সালে নজরুলের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল বিপ্লবী নিবারণ চন্দ্র ঘটকের সাথে, যে নিবারণ চন্দ্র ঘটক ছিলেন তার শিক্ষক। The poet কুমুদ রঞ্জন মল্লিক was the headmaster of the school নজরুল joined next. তিনি আরও বললেন যে কবি কুমুদ রঞ্জন মল্লিক ছিলেন যে স্কুলে নজরুল পরবর্তীকালে যোগদান করেছিলেন, সেই স্কুলের প্রধান শিক্ষক। এই অংশটিতে যে গ্রামাটিক্যাল কনসেপ্টের কথা না বললেই নয়, সেটি হচ্ছে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজের কথা। In 1910, Nazrul met the revolutionary নিবারণ চন্দ্র ঘটক who was his teacher. এই সেন্টেন্সটিতে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজের ব্যবহার হয়েছে। রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ কাকে বলে না, অতি সংক্ষেপে একটু জেনে রাখা ভালো। না, যে সাবঅর্ডিনেট ক্লজ অ্যাডজেক্টিভের কাজ করে তাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ নামে চিনি। এক্ষেত্রে হু ওয়াজ হিজ টিচার এই অংশটি একটি সাবঅর্ডিনেট ক্লজ এবং এই পুরো অংশটি অ্যাডজেক্টিভের কাজ করছে, কেননা এই পুরো অংশটি নিবারণ চন্দ্র ঘটক নামের একটি নাউনকে কোয়ালিফাই করছে। সেই অর্থে আমরা এই অংশটিকে নিয়ে বলবো যে এটি একটি রিলেটিভ ক্লজের ব্যবহার। তাহলে আমাদের লেসনের প্রথম অংশটুকুনি আমরা পড়া শেষ করলাম। তাহলে এবার চলো একটু কন্টিনিউ করা যাক। আঙ্কেল রহিম এন্টার্স দ্য রুম। ঠিক এই সময় অর্থাৎ বাবার এবং প্রীতমের কথোপকথন যখন চলছে, সেই সময় চাচা রহিম ঘরের মধ্যে প্রবেশ করলেন। হি জয়েন্স ইন দ্য কনভারসেশন। তিনিও এই কথোপকথনে যোগদান করলেন। প্রীতম বলছে, ডিড কুমুদ রঞ্জন ইন্সপায়ার হিম টু রাইট পোয়েমস? প্রীতম জিজ্ঞাসা করলো যে আচ্ছা, কুমুদ রঞ্জন কি কাজী নজরুল ইসলামকে অনুপ্রাণিত করেছিলেন কবিতা লিখবার জন্য? ইন্সপায়ার করা, অনুপ্রাণিত করা। ফাদার অর্থাৎ বাবা উত্তর দিচ্ছেন, ইয়েস, হ্যাঁ অবশ্যই। বাট নজরুল ওয়াজ অলসো ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথ and the Persian poets like হাফেজ and খাইয়াম। বাবা উত্তর দিচ্ছেন, হ্যাঁ অবশ্যই করেছিলেন কুমুদ রঞ্জন নজরুলকে অনুপ্রাণিত কবিতা লেখবার ব্যাপারে, কিন্তু কুমুদ রঞ্জন ছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর এবং পার্সিয়ান কবি হাফেজ এবং খাইয়ামের দ্বারাও নজরুল কিন্তু ভীষণভাবেই প্রভাবিত হয়েছিলেন, অনুপ্রাণিত হয়েছিলেন কবিতা লিখবার জন্য। আঙ্কেল রহিম অর্থাৎ চাচা রহিম বলছেন, ডিড ইউ নো দ্যাট নজরুল জয়েন্ড দ্য আর্মি আন্ডার দ্য ব্রিটিশ? তুমি কি জানো যে নজরুল ব্রিটিশদের অধীনে সৈন্যদলে একদা যোগদান করেছিলেন? হি ওয়াজ ইন দ্য 49th বেঙ্গল রেজিমেন্ট। তিনি 49 নম্বর বাংলার সৈন্যদলে অন্তর্ভুক্ত ছিলেন। আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরে দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড ইন 1920। 1920 সালে এই সৈন্যদলকে পুরোপুরি ভেঙে দেওয়া হয়। সো হি কেম টু ক্যালকাটা, তাই তিনি পুনরায় কলকাতায় ফিরে আসেন। ফাদার অর্থাৎ বাবা বলছেন, অ্যাট দ্যাট টাইম সেই সময়
Indians had risen against the British rule. ভারতীয়রা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জাগরিত হয়েছিল। নজরুল protested against the cruelty of the British in his own way. নজরুল তার নিজের পন্থায় নিজের পদ্ধতিতে ব্রিটিশদের নিষ্ঠুরতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। প্রোটেস্টেড মানে হচ্ছে প্রতিবাদ জানানো, আর ক্রুয়েলটি মানে হচ্ছে নিষ্ঠুরতা। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে হি অলসো স্টার্টেড রাইটিং পোয়েমস, এসেজ অ্যান্ড সংস টু ভয়েস হিজ প্রোটেস্ট। অর্থাৎ প্রকৃতপক্ষে তিনি লেখা শুরু করে দিয়েছিলেন কবিতা, প্রবন্ধ এবং গান, যাতে তিনি তার প্রতিবাদকে কণ্ঠস্বর দিতে পারেন। হি ইজ দ্য রেবেল পোয়েট অফ ইন্ডিয়া। তিনিই ছিলেন ভারতের বিদ্রোহী কবি। প্রীতম বলছে, আই হার্ডলি নিউ অ্যাজ মাচ। আমি তো এত কিছু প্রায় জানতাম না বললেই চলে। ইন্টারেস্টিংলি দেখো এখানে হার্ডলি কথাটির ব্যবহার। আমরা হার্ড কথাটির মানে কি হিসেবে জানি না? আমরা জানি হার্ড মানে হচ্ছে কঠিন, কিন্তু যখন আমরা কোনো সেন্টেন্সে হার্ডলি ইউজ করব তার মানে বোঝাবে কিন্তু প্রায় না হওয়ার মতন। সেই দিক থেকে দেখতে গিয়ে যদি আমরা এই বাক্যটাকে এরকমভাবে আরেকবার একটুখানি শুনে নিই যে আই হার্ডলি নিউ অ্যাজ মাচ, অর্থাৎ প্রীতম বলতে চাইছে আমি এত কিছু প্রায় জানতাম না বললেই চলে। তাহলে হার্ডলি সেই অর্থে কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। বাবা বলছেন, ইউ শুড রিড হিজ পোয়েমস লাইক কান্ডারি হুঁশিয়ার, খেয়াপাড়ের তরণী অ্যান্ড অলসো লিসেন টু হিজ সংস। বাবা প্রীতমকে বলছেন যে তোমার উচিত তার কবিতা যেমন কান্ডারি হুঁশিয়ার, খেয়াপাড়ের তরণী এগুলি পড়া, এবং শুধু তাই নয় তার গানগুলিও তোমার উচিত শোনা। দ্য ব্রিটিশ ওয়ার অ্যাফ্রেড, ব্রিটিশেরা ভয় পেয়ে গিয়েছিল দ্যাট নজরুলস রাইটিংস কুড ইনস্টিগেট দ্য ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার্স, যে নজরুলের যাবতীয় লেখনী ভারতের স্বাধীনতা সংগ্রামীদেরকে আরও উদ্বুদ্ধ করতে পারে, আরও প্ররোচিত করতে পারে, আরও অনুপ্রাণিত করতে পারে হিসেবে। ইনস্টিগেট করা মানে প্ররোচিত করা, এখানে আমরা প্ররোচিতর বদলে উদ্বুদ্ধ করা কথাটাকেই ইউজ করব, সেটাই বেটার সাউন্ড করবে এখানে। প্রীতম বলছে এরপরে, হোয়াট ডিড দ্য ব্রিটিশ ডু, অর্থাৎ ব্রিটিশরা এরপর কি করেছিল? চাচা রহিম অর্থাৎ আঙ্কেল রহিম বলছেন, দ্য ব্রিটিশ গ্রিউ পারটার্বড, ব্রিটিশরা ভীষণভাবেই বিচলিত বোধ করেছিল। পারটার্বড, পারটার্বড একটি অ্যাডজেক্টিভ যার অর্থ বিরক্ত হওয়া বা ভীষণভাবে বিচলিত বোধ করা। এরপরে বাবা বলছেন, ইন 1922 নজরুল স্টার্টেড আ ম্যাগাজিন ধূমকেতু হোয়ার হি পাবলিশড আনন্দময়ীর আগমনে আ পোয়েম। 1922 সালে নজরুল ধূমকেতু নামক একটি পত্রিকা চালু করেন, যেখানে ওয়্যার হি পাবলিশড আনন্দময়ীর আগমনে, যে পত্রিকায় তিনি প্রকাশ করেছিলেন আনন্দময়ীর আগমনে একটি কবিতা। অর্থাৎ দেখো এই একটি সেন্টেন্স, যে সেন্টেন্সটিতে আমাদের অলরেডি যে দুটি গ্রামাটিক্যাল কনসেপ্টের কথা আমরা বলেছি সেই দুটি গ্রামাটিক্যাল কনসেপ্টেরই ব্যবহার হয়ে রয়েছে। হোয়ার হি পাবলিশড আনন্দময়ীর আগমনে, এই অংশটি একটি রিলেটিভ ক্লজের উদাহরণ, কারণ এই অংশটি ধূমকেতু নামক একটি নাউনকে কোয়ালিফাই করছে। আবার আনন্দময়ীর আগমনে কমা তারপরে আ পোয়েম, এই আ পোয়েম এটি একটি শব্দগুচ্ছ, এটি একটি ফ্রেজ, এবং এটি কিন্তু অ্যাপোজিশনের ব্যবহার, কারণ এখানে আনন্দময়ীর আগমনে বলতে আমরা যে কবিতাকে বুঝছি, আ পোয়েম একটি শব্দগুচ্ছ বা ফ্রেজ সেই একই কবিতাকে বোঝাচ্ছে। ওই নাউন অর্থাৎ আনন্দময়ীর আগমনের পাশেই একটি শব্দগুচ্ছ বসে ওই নাউনটি সম্পর্কেই বলছে বা একই নাউনকে বোঝাচ্ছে আমাদের কাছে, ফলে এটি একটি অ্যাপোজিশনের ব্যবহার। এরপরে আঙ্কেল রহিম অর্থাৎ চাচা রহিম বলছেন, দ্য ব্রিটিশ রেডেড দ্য অফিস অফ ধূমকেতু, ব্রিটিশেরা ধূমকেতুর অফিসে হানা দিয়েছিল। রেডেড মানে হানা দেওয়া। দ্য পোয়েট ওয়াজ অ্যারেস্টেড ফ্রম কুমিল্লা, এবং কবিকে কুমিল্লা নামক জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রীতম বলছে, হোয়াট হ্যাপেন্ড দেন, তারপরে কি হয়েছিল? বাবা উত্তর দিচ্ছেন, হি ওয়াজ ট্রান্সফার্ড টু দ্য হুগলি জেল, তাকে হুগলি জেলে স্থানান্তরণ করা হয়েছিল বা স্থানান্তরিত করা হয়েছিল। অ্যান্ড দেয়ার, এবং সেখানে হি বিগ্যান ফাস্টিং, এবং সেখানে তিনি অনশন শুরু করেন। ফাস্টিং, ফাস্টিং মানে অনশন করা, অর্থাৎ কোনো রকমের খাদ্যদ্রব্য বা পানীয় গ্রহণ না করা।
It was his way of protesting against the torture of the British. এটিই ছিল কাজী নজরুল ইসলামের নিজস্ব উপায় বা পন্থা ব্রিটিশদের যাবতীয় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করবার। অর্থাৎ কাজী নজরুলের প্রতিবাদ করবার পন্থা বা উপায় সেই হুগলি জেলেতে কী ছিল না অনশন করা, ফাস্টিং করা। এইভাবেই তিনি ব্রিটিশদের নিষ্ঠুরতা বা অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। প্রীতম বলছে, ফর হাউ মেনি ডেজ ডিড হি ফাস্ট ফাদার? আচ্ছা বাবা, তিনি ঠিক কত দিনের জন্য অনশন করেছিলেন? বাবা উত্তর দিচ্ছেন, হি ফাস্টেড ফর মোর দ্যান আ মান্থ। 1 মাসেরও বেশি সময় ধরে তিনি অনশন করেছিলেন, অর্থাৎ কোনো রকমের খাদ্যদ্রব্য বা পানীয় তিনি গ্রহণ করেননি। ইন ডিসেম্বর 1923, 1923 সালের ডিসেম্বর মাসে হি ওয়াজ রিলিজড ফ্রম জেল। তাকে জেল থেকে মুক্ত করে দেওয়া হয়। প্রীতম বলছে, থ্যাংক ইউ সো মাচ ফাদার। বাবা, তোমাকে অশেষ ধন্যবাদ। নাও আই উইল বি এবল টু সিং কারার ওই লৌহ কপাট উইথ জিল অ্যান্ড প্যাশন। এইবার আমি কাজী নজরুল ইসলামের লেখা কারার ওই লৌহ কপাট গানটি আরও অনেক আবেগ, আরও অনেক উৎসাহ নিয়ে গাইতে সক্ষম হব। জিল অ্যান্ড প্যাশন অর্থাৎ উৎসাহ এবং আবেগ। জিল কথাটিকে আমরা উদ্যম হিসেবেও কিন্তু কনসিডার করতে পারি। I am so proud that the teacher has selected me for singing. প্রীতম আরও বলছে যে আমি অত্যন্ত গর্বিত অনুভব করছি, কারণ আমাদের শিক্ষিকা আমাকে এই গানটি গাওয়ার জন্য নির্বাচন করেছেন। সিলেক্টেড করা মানে নির্বাচন করা। আঙ্কেল রহিম বলছেন, দেন লেটস হিয়ার ইউ সিং। তাহলে চলো তোমার গলায় গানটা শোনা যাক। উই উইল সিং অ্যালং উইথ ইউ অ্যাজ ওয়েল। আমরাও তোমার সাথে একসাথে গলা মেলাবো, অর্থাৎ আমরাও একসাথে তোমার গানটি গাইব। তাহলে লেসনটি পরে আমরা শেষ করলাম, এবং আমার মনে হয় যে এরকমভাবে পড়বার পরে বা শোনবার পরে আই হোপ যে তোমাদের আর কারোর কোনো এই লেসনটিকে নিয়ে কোনো রকমের বুঝতে অসুবিধে নেই বা কোনো কনফিউশন নেই। তাহলে চলো এবার একটু দেখে নেওয়া যাক এই লেসন থেকে কী কী রকম প্রশ্ন আমরা প্র্যাকটিস করব। Why was প্রীতম excited? অর্থাৎ প্রীতম কেন উত্তেজিত ছিল? নেক্সট কোশ্চেন, হোয়াট ডিড প্রীতমস টিচার সাজেস্ট? অর্থাৎ প্রীতমের শিক্ষিকা কি সাজেস্ট করেছিলেন, অর্থাৎ কিসের প্রস্তাব দিয়েছিলেন? হাউ অ্যান্ড হোম ডিড কাজী নজরুল ইন্সপায়ার? অর্থাৎ কিভাবে এবং কাদেরকে কাজী নজরুল ইসলাম অনুপ্রাণিত করেছিলেন? হোয়েন অ্যান্ড ওয়্যার ওয়াজ নজরুল বর্ন? অর্থাৎ কবে এবং কোথায় নজরুলের জন্ম হয়েছিল? হোয়াট অ্যাট্রাক্টেড নজরুল হোয়েন হি ওয়াজ আ চাইল্ড? শৈশব অবস্থায় নজরুলকে কি আকর্ষিত করেছিল? হোয়াট আর দাতা কর্ণ অ্যান্ড কবি কালিদাস? দাতা কর্ণ এবং কবি কালিদাস আসলে কি? হু ওয়্যার নিবারণচন্দ্র ঘটক অ্যান্ড কুমুদ রঞ্জন মল্লিক? নিবারণচন্দ্র ঘটক এবং কুমুদ রঞ্জন মল্লিক কারা? হু ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস? কারা নজরুলকে অনুপ্রাণিত করেছিল কবিতা লিখবার জন্য? হোয়াট হ্যাপেন্ড ইন 1920? 1920 সালে এক্স্যাক্টলি কী ঘটেছিল? হাউ ডিড নজরুল প্রোটেস্ট এগেনস্ট দ্য ব্রিটিশ? নজরুল ব্রিটিশদের বিরুদ্ধে কিভাবে তার প্রতিবাদ জানিয়েছিলেন? ওয়াই ইজ নজরুল কল্ড দ্য রেবেল পোয়েট? নজরুলকে কেন বিদ্রোহী কবি বলা হয়? হোয়াট ওয়্যার দ্য ব্রিটিশ অ্যাফ্রেড অফ? ব্রিটিশরা কিসের ব্যাপারে ভীত বোধ করেছিল? ওয়াই ওয়্যার দ্য ব্রিটিশ পারটার্বড? ব্রিটিশরা কেন বিরক্ত বা বিচলিত হয়েছিল? হোয়াট আর ধূমকেতু অ্যান্ড আনন্দময়ীর আগমনে? ধূমকেতু এবং আনন্দময়ীর আগমনে কি? হোয়ার ফ্রম ডিড দ্য ব্রিটিশ অ্যারেস্ট হিম? কোথা থেকে ব্রিটিশরা কাজী নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছিল? হোয়াট ডিড নজরুল ডু ইন হুগলি জেল? হুগলি জেলে নজরুল কি করেছিলেন? When was নজরুল রিলিজড ফ্রম দ্য জেল? অর্থাৎ জেল থেকে নজরুলকে কবে ছাড়া হয়েছিল? তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করলাম, এবং আমার মনে হয় যে রেবেল পোয়েট নামক লেসনটিকে নিয়ে তোমাদের আর কারোর কোনো রকমের কনফিউশন নেই, কোনো ডাউট নেই। তাই যদি মনে হয় যে ভিডিওটি তোমাদেরকে একটু হলেও হেল্প করেছে বা এনজয় করেছো তোমরা ভিডিওটি, বা আমার এক্সপ্লেনেশন তোমাদের ভালো লেগেছে, তাহলে প্লিজ তোমাদের কাছে আমার আর্নেস্ট রিকোয়েস্ট যে ভিডিওটিকে লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, কমেন্ট করে জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো, কারণ তোমাদের কমেন্ট, তোমাদের ফিডব্যাক আমাকে এনকারেজ করে, মোটিভেট করে। আর ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটাকে প্রেস করে রেখো, যাতে ইন ফিউচার এই ধরনের লিটারেচার, গ্রামার বা রাইটিং স্কিল ওরিয়েন্টেড ভিডিওর নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যাও, মিস না করো।
ইন দ্য মেন টাইম সকলে ভালো থেকো, স্টে সেফ, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি ইউর টাইম। থ্যাংক ইউ।